বাজেট নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনায় যোগ দিতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শর্মিন্দ নীলর্মী। আমরা দেখতে পাচ্ছি যে এবার কিছুটা সংকোচনমূলক একটি বাজেট করা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে লক্ষ্য করে। সেখানে বাজেটের আকার খুব বেশি বাড়ছে না, যদিও এখন মূল্যস্ফীতি প্রায় 10%-এর কাছাকাছি, সেটাকে 6.5% আনার একটি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেটাকে কতটুকু বাস্তবসম্মত এবং অর্জনযোগ্য মনে করছেন আপনি? বলছেন সংকোচনমূলক নীতি, আপনার মনে রাখতে হবে যে এটা আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষ বছর এবং আমরা 2026-এ এলডিসি গ্রাজুয়েশনের ঠিক আগের বছর। ফলে সংকোচনমূলক নীতি যেমন আমাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে পলিসি লেভেলে মনে করা হয়, কিন্তু আবার সংকোচনমূলক নীতি আমাদের আয়মূলক যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, আমাদের শ্রমশক্তি নিয়োজনের যে বাস্তবতা রয়েছে, এমপ্লয়মেন্ট তৈরি করবে যে সমস্ত সেক্টর, সেইগুলোতে বিনিয়োগ কিভাবে কমিয়ে দিতে পারে বা কিভাবে তার উপরে ইম্প্যাক্ট করবে, সেইটা আসলে আমাদের আরেকটু ভেবে বোধহয় এই সংকোচনমূলক নীতির বিষয়টা একটু বিবেচনা করতে হবে। আপনি যেমন বললেন যে অনেকগুলো কথা এখানে এসছে, সেটা হলো যে আমাদের যে ফিসকাল স্পেস কমে গেছে, সেই ফিসকাল স্পেস কমে যাওয়ার কারণেই এই সংকোচনমূলক নীতিটা রয়েছে এবং সরকার ঋণ করে এই যে ঋণের যে ঋণ ফেরত দেওয়ার যে বিষয়টা, সেই ফেরত দেওয়ার বিষয়টা মোকাবেলা করবেন বলে পরিকল্পনা করছেন। আমাদের এখনকার রিজার্ভ ধরেন আমরা 13 থেকে 18 এরকম একটা কিছু বলে থাকি। আমাদের বলা হচ্ছে সরকারিভাবে যে 4 মাসের উপরে, 4.5 মাসের মতো আমাদের ব্যয়ভার মেটানোর মতো বৈদেশিক রিজার্ভ রয়েছে। এখন আমি যখন কনসেশনাল লোন পাই এবং সেই লোন দিয়ে আমাকে লোন সার্ভিসিং করতে হয় এই প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলারের মতো, তখন আসলে আমার বৈদেশিক রিজার্ভ হয়ে যাওয়া ছাড়া আর কোনো ধরনের উপায় থাকে না। তবে একটা জিনিস আমি একটু খেয়াল করলাম, সেটা হলো যে দেশীয় কিছু শিল্পতে আপনার নতুন করে কর আরোপ করা হয়েছে, যেটা আমার কর মানে করের আওতা বাড়ানোর জন্য একদিক থেকে ভালো, কিন্তু অন্যদিকে আপনি যদি কর্মসংস্থান এবং দেশীয় শিল্পকে প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করেন, তাহলে সেটা হয়তো বা অন্যায্যই বলে মনে হবে। যেমন ধরেন আমাদের, আপনি বলছিলেন যে টিভি ফ্রিজের দাম বেড়ে যাবে, এমনকি দেশীয় টিভি ফ্রিজের দামও কিন্তু বেড়ে যাবে, কারণ দেশীয় টিভি ফ্রিজে যেখানে আগে শূন্য শুল্ক ছিল, সেখানে এখন প্রায় 7 থেকে 9% শুল্ক আরোপ করা হয়েছে উৎপাদনের উপরে। ফলে দেশীয় টিভি ফ্রিজ এগুলোর দামও কিন্তু বেড়ে যাবে। ফলে মানুষের একটা স্বস্তির জায়গা ছিল, আপনি মানে গ্রাজুয়েশন হবেন, এই জিনিসগুলো তো আপনার নাগালের মধ্যে থাকতে হবে। তো এই আমি জানি না যে দেশীয় আমদানি প্রতিস্থাপক শিল্পগুলোকে শুল্ক কমানোর যে ব্যবস্থা ছিল বা বিনা শুল্কে উৎপাদনের যে প্রণোদনা ছিল, সেগুলোকে করের আওতায় নিয়ে এসে আমাদের খুব বেশি সুবিধা হবে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আপনি বাড়িয়েছে, আপনি বলেছেন, আমরাও বাজেটে দেখছি, কিন্তু সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে ধরনের ধরন বা ডিজাইনিং, সেটাতে আমার হরাইজন্টাল ইন্টিগ্রেশনই ঘটেছে, অর্থাৎ বিস্তৃতি ঘটেছে হচ্ছে বেনিফিশিয়ারির সংখ্যায়। আমার ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বা কোনো একটা নির্দিষ্ট পরিবারকে ধরে তার শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা বাড়ানোর চেষ্টা এবং কয়েক বছর লাগাতার ভাবে তাকে এই আওতায় এনে তাকে গ্রাজুয়েট করবার যে মডেলটা বাংলাদেশ সরকারের 2015 সামাজিক সুরক্ষা নীতিমালার মধ্যেই রয়েছে, যেটা কোভিড এর কারণে একটু ধাক্কা খেয়েছিল, 2020 থেকে শুরু করবার কথা ছিল, সেই মডেলটা কিন্তু সরকারেরই মডেল, কিন্তু সেই মডেলটা কিন্তু
আমি এই বাজেটের মধ্যে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আমার খুব মানে আমি যেটুকু করতে পেরেছি তার ভিত্তিতে এই কথা। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনা করছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শর্মিন নীলর্মী। তো আমার কাছে এই ছিল এখন পর্যন্ত বাজেটের সবশেষ তথ্য। ধন্যবাদ হরি সাহা আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম বাজেটের সবশেষ তথ্য এবং বিশ্লেষণ নিয়ে আমাদের সহকর্মী হরি সাহার কাছ থেকে।